মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। আরে দয়া মায়া থাকলে কি আর অত টাকা করতে পারে? পেয়াদাগুলো সেরকম সারাদিন চালের উপর খাটলাম, একটু খেতেও দিল না ঠিক মতো। বাবারে, আমার বউয়ে গেছে তোমার ওই নষ্ট আচার খেতে। নষ্ট? তোর মতো ছোট লোক আমি নই রে যে নষ্ট আচার খাবো। ভালো ভালো দিয়ে দে বলছি। চুপ 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 চুপ, কথা বলিস না, কথা বলিস না। বলিস কি, মরেনি তো? ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু কিন্তু দাদা ফাঁসি গেলে আর তো দাদা পাবো না। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প, শাস্তি। শাস্তি গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায় ১৩০০ বঙ্গাব্দে, মানে ইংরেজির ১৮৯৩ খ্রিস্টাব্দে। বর্তমানে গল্পটি তার ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছর অন্তর্গত। গল্পটির নাট্যরূপ দিয়েছেন হিন্দোল সরকার। গল্প পাঠে ইন্দ্রাণী। মুখ্য ভূমিকায় মোহর, অগ্নি, অরিজিৎ, পানালি। অন্যান্য ভূমিকায় অত্রি, ঋতব্রত, সায়ন এবং আকাশ। গল্পের সূত্রধার অগ্নি। শুরু হচ্ছে শাস্তি। রোজকার মতো সেদিন সকালেও দুই ভাই দুঃখীরাম রুই এবং ছিদাম রুই দা হাতে জন খাটতে বেরোল। তাদের স্ত্রীরা তখন উত্তপ্ত ঝগড়ায় মগ্ন। ঝগড়ার বিষয় দুঃখীর স্ত্রী রাধার আচারের কৌটো। দাওয়ায় বসে সুপারি কাটতে কাটতে রাধা বলল, মিথ্যা বলিস না ছোট, তুই সরিয়েছিস আমার আচারের কৌটো। বারান্দার উপাসে বসে ছিদামের স্ত্রী চন্দরা গলা উঁচিয়ে জবাব দিল, আমার বউয়ে গেছে তোমার ওই নষ্ট আচার খেতে। নষ্ট? তোর মতো ছোট লোক আমি নই রে যে নষ্ট আচার খাবো। ভালো ভালো দিয়ে দে বলছি। কি? তুমি তুমি আমার ছোট লোক বললে? এই কথার পরেই ঝগড়া লেগে গেল দুই যায়। দেখেছো, গায়ে হাত তুলতে আসছে। যত বড় মেয়ে না তত বড় কথা। কেমন করে মেয়ে বোঝাই যায়? নিত্যদিনের অন্যান্য প্রাকৃতিক শব্দের মতো এই কলহ কোলাহল পাড়াশুদ্ধ লোকের অভ্যাস হয়ে গিয়েছিল। দুই জায়ের কণ্ঠস্বর শোনা মাত্র প্রতিবেশীরা বলতো, ওই যে বেঁধে গেছে। অর্থাৎ সবাই যেমন আশা করেছিল ঠিক তেমনই ঘটেছে। রোজ ভোরে পূর্ব দিকে সূর্য উঠলে কেউই কখনো কারণ জিজ্ঞেস করে না। রুই বাড়িতেও দুই জায়ের মধ্যে যখন একটা হই হই পড়ে যায়, তখন কারণ জানার জন্য কারো মনে কোনরূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই ঝগড়া যে প্রতিবেশীদের চেয়ে দুই স্বামীকে বেশি স্পর্শ করত তাতে সন্দেহ নেই, কিন্তু সেটা নিয়ে তাদের আলাদা করে কোনো অসুবিধে হতো না। দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে চলেছে, যে গাড়ির দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকায় অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দ হচ্ছে। এই শব্দকে তারা জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যেই ধরে নিয়েছিল। ফলে যেদিন কোনো শব্দ হতো না, সমস্ত থমথম ছমছম করত, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের এই কাহিনী যেদিন শুরু, সেদিন সন্ধ্যায় দুই ভাই জমিদার বাড়ির কাছারি ঘরের চাল মেরামত করে ফিরছিল। সারাদিনের খাটুনিতে দুজনেই পরিশ্রান্ত, মুখে বিরক্তির ভাব স্পষ্ট। রাস্তায় জমা জল বাঁচিয়ে হাঁটতে হাঁটতে ছিদাম বলল, জমিদারদের কোনো মায়া দয়া হয় না দাদা। আরে দয়া মায়া থাকলে কি আর অত টাকা করতে পারে? পেয়াদাগুলো সেরকম
সারাদিন চালের উপর খাটলাম, একটু খেতেও দিল না ঠিক মতো। বাবারে, আরে এর চেয়ে তো ওপারের চড়ে দেখে চল, জল রয়েছে। এর চাইতে তো ওপারের চড়ে ধান কাটতে গেলে ভালো হতো, অন্তত কয়েক আঁটি নতুন ধান পেতাম। সবাই ওখানেই গেছে। কার মুখ দেখে সকালে উঠেছিলাম কে জানে, পেয়াদাগুলো আমাদেরই ধরে নিয়ে গেল। তাড়াতাড়ি পা চালা, সারাদিন খাটাখাটনির পর এরকম হাঁটা যায়? খিদে তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, পয়সাও বেশি দিল না, খেতেও দিল না, বদলে খালি কথা শোনালো। দাদা, মাথা গরম করো না দাদা। কেন করবো না? ওরা কি বোঝে চাল ছাওয়ার? তাও এসে বলবে হচ্ছে না দুঃখী, ঠিক করে কর, ফাঁকি দিলে কিন্তু খবর আছে। দাদা দাদা চলো, আমরা আমরা অন্য কোনো গায়ে চলে যাই। কোথায় আর যাব? এই জমিদারের খপ্পর থেকে অন্য আরেক জমিদারের খপ্পরে গিয়ে পড়তে হবে। দুঃখীরাম মানুষটা লম্বা চড়া, চোখ জোড়া এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ একে কোনরূপ প্রশ্নও করতে চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। অন্যদিকে ছিদামকে একখানি চকচকে কালো পাথরে খোদাই করে কে যেন বহু যত্নে গড়ে তুলেছে। মেদহীন ঝরঝরে শরীর, কোথাও কোনো টোল খায়নি। কথা বলতে বলতে দুই ভাই বাড়ি ঢুকে দেখলো সারা বাড়িতে নিস্তব্ধতা গমগম করছে। কোথায় যাব আমরা? আরে এত আকাল পড়ে যে নিজেদের ঘরে শস্য নেই, ওদের কি খাজনা দেবো বলো তো? তারপরেও তো জমিদার আমাদের। বাইরেও সেদিন অত্যন্ত গুমট। দুপুরে এক পশলা বৃষ্টি হয়েছিল। এখনো আকাশে মেঘ জমে আছে, হাওয়ার লেশমাত্র নেই। বর্ষায় ঘরের চারপাশের আগাছাগুলো বেশ বেড়ে উঠেছিল। সেখান থেকে আর বাগানের পিছনের জলমগ্ন পাটের ক্ষেত থেকে জমা ভেজা গন্ধ প্রাচীরের মতো ছেয়ে ধরেছিল দুঃখীদের বাড়ি। গোয়ালের পাশের ডোবায় অসংখ্য কোলাব্যাঙ ডাকছিল তারস্বরে। দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে, তার থমথমে মুখে কান্নার দাগ স্পষ্ট। বড় যা রাধাও মুখ ফুলিয়ে দাওয়ায় বসে আছে। দুঃখীর 1.5 বছরের ছেলেটি উঠোনের এক কোণে চিত হয়ে ঘুমোচ্ছে। ক্ষুধার্ত দুঃখীরাম বারান্দায় উঠতে উঠতে স্ত্রীকে বলল, ভাত দে। দুঃখীরামের কথায় রাধা তেলে বেগুনে জ্বলে উঠল। সুতীব্র কণ্ঠে চিৎকার করে বলল, ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গেছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারা দিনের খিদে, ক্লান্তি ও লাঞ্ছনার পর স্ত্রীর এমন কর্কশ উত্তর, বিশেষ করে শেষ কথাটার গোপন বিশ্রী ইশারা দুঃখীর সহ্যের সীমা ছাড়িয়ে গেল। ক্রুদ্ধ বাঘের মতো গম্ভীর গর্জনে সে বলে উঠল, কি বললি তুই? তবে না তো ছাড়ি। কথাটা বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল দুঃখী। আজই শেষ করে দেবো তোকে। দায়ের আঘাতে রাধা ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল। মাথা ফেটে রক্ত বেরিয়ে সেই রক্ত চন্দরার শাড়ির খোলা আঁচল ভিজিয়ে দিল। নিমেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল রাধা। চন্দরা চিৎকার করে উঠল, কি হলো গো? কি হলো? কি হলো গো? ছিদাম সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরল। চুপ 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 চুপ, কথা বলিস না, কি হলো গো? কথা বলিস না। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। বাড়ির ভিতরে যখন এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখালের দল গরু নিয়ে গ্রামে ফিরছে। ওপারের চরে যারা নতুন ধান কাটতে গেছিল তারা সবাই 2-4 আঁটি ধান নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এসেছে। এমন সময় চক্রবর্তী বাড়ির রামলোচন চক্রবর্তী জমির খাজনা নেওয়ার জন্য দুঃখীর বাড়িতে এলেন। দুঃখী রামলোচনের কোরফা প্রজা। সদর দরজা দিয়ে দুঃখীর বাড়িতে ঢুকেই রামলোচনের গা ছমছম করে উঠল। তিনি দেখলেন ঘরে এখনো প্রদীপ জ্বালা হয়নি।
অন্ধকার দাওয়ায় 2-4টে অস্পষ্ট মূর্তি দেখা যাচ্ছে, আর দাওয়ার এক কোণে দুঃখীর ছোট ছেলেটি যতবার মা মা করে চিৎকার করতে চাইছে, ছিদাম তার মুখ চেপে ধরছে। চুপ 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 চুপ, কথা বলিস না, কথা বলিস না। রামলোচন একটু ভীত কণ্ঠে জিজ্ঞেস করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবোধ বালকের মতো কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি উঠোনে নেমে রামলোচনের কাছে এসে বলল, কি হয়েছে দাদা ঠাকুর? রামলোচন জিজ্ঞেস করলেন, বউরা কি আজও ঝগড়া করে বসে আছে? সারাদিনই তো চিৎকার চেঁচামেচি শুনলাম। এতক্ষণ ভেবে ছিদাম সিদ্ধান্ত নিয়েছিল রাত একটু গভীর হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে রামলোচন চক্রবর্তী এসে উপস্থিত হবেন তা সে কল্পনাও করেনি। ফলে রামলোচনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে ভ্যাবাচাকা খেয়ে গেল। ভয়ার্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেজন্যে দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখলো আর রক্ষে নেই। 7-5 না ভেবেই সে আচমকা বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসিয়ে দিয়েছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এই কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভেবেছিল ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাওয়া যায়, অথচ মিথ্যে যে তার চেয়েও ভীষণ হতে পারে তা তার মাথায় ছিল না। তাই রামলোচনের প্রশ্ন শোনা মাত্র তার মাথায় যা এলো সেটাই বলে দিল। রামলোচন চমকে উঠে বললেন, বলিস কি, মরেনি তো? মরে গেছে, মরে গেছে। কথাটা বলেই ছিদাম রামলোচনের পা জড়িয়ে ধরল। রামলোচন মনে মনে ভাবলেন, ভর সন্ধ্যাবেলায় এই কি বিপদে তাকে পড়তে হলো। আদালতে সাক্ষ্য দিতে দিতেই তো প্রাণ বেরিয়ে যাবে। ছিদাম তার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাবার উপায় বলে দিন। দাদা ঠাকুর, আমার বউকে বাঁচাবার উপায় বলে দিন। মামলা মোকদ্দমার ব্যাপারে গ্রামের সবাই রামলোচনের কাছে উপদেশ নিতে আসতো। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর একটাই উপায় আছে। তুই এখনই থানায় যা, বলগে তোর বড় ভাই দুঃখী কাজ শেষ করে সন্ধেবেলায় ঘরে এসে ভাত চাইছিল, ঘরে ভাত তৈরি নেই দেখে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। থানায় কথা বললে ছুরিটা বেঁচে যাবে। রামলোচনের উপদেশ শুনে ছিদামের কণ্ঠ শুকিয়ে গেল। সে পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু দাদা ফাঁসি গেলে আর তো দাদা পাবো না। রামলোচনেরও ছিদামের কথাটাকে যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হলো। তিনি বললেন, তবে যেমনটি ঘটেছে তাই বলিস, সব দিক রক্ষা করা অসম্ভব। আর কথা না বাড়িয়ে অবিলম্বে রামলোচন চলে গেলেন। দেখতে দেখতে গ্রামে রাষ্ট্র হয়ে গেল। রুইদের বাড়ির চন্দরা রাগারাগি করে বড় জয়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমন হু হু শব্দে পুলিশ চলে এলো। অপরাধী এবং নিরপরাধী সকলেই দারুণ চিন্তিত হয়ে উঠল পুলিশের আগমনে। ছিদাম ভাবল যে পথ কাটা হয়ে গেছে সেই পথেই চলতে হবে। সে রামলোচন চক্রবর্তীর কাছে নিজ মুখে যে কথা বলেছে সে কথা গাঁশুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার কথা উল্টে গেলে কি জানি কি হতে কি হয়ে যাবে, সে নিজেই কিছু ভেবে পেল না। কোনো মতে তার বলা কথাটাই ধরে রেখে তার সঙ্গে আর 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে বলল,
তুই দোষ স্বীকার করে নেব। ছিদামের কথা শুনে চন্দরা একেবারে বজ্রাহত হয়ে গেল। ভীত কণ্ঠে সে বলল, আমি তো কিছু করিনি। যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে নেব। ছিদাম আশ্বাস দিল বটে, কিন্তু তার গলা শুকিয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তো নিজেও জানে না কিভাবে বউকে বাঁচাবে। চন্দরার বয়স 17-18, স্বাস্থ্যবতী চেহারা, গোলগাল মুখ, শরীর অনতিদীর্ঘ আঁটোসাঁটো সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি মাধুর্য আছে যে চলাফেরার সময় দেহের কোথাও যেন কিছু বাধে না, ঠিক একটা নতুন নৌকার মতো। পৃথিবীর সব বিষয়ে তার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসত চন্দরা। বড় বউ ছিল ঠিক এর উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলেঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্নার কাজ কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজ নেই, অথচ কখনোই যেন সে অবসর পেত না। ছোট যা তাকে বিশেষ কিছু বলতো না, মৃদু স্বরে দু একটা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে বকাঝকা করে পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। ছিদাম তার স্ত্রীকে একটু বেশি ভালোবাসত। দুজনে ঝগড়া করত, ভাবও হতো, কেউ কাউকে পরাস্ত করতে পারত না। সেদিনের ঘটনার কিছুদিন আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। ছিদাম কাজের বাহানায় মাঝে মাঝে দূর গ্রামে গিয়ে 1-2 দিন থেকে আসতো, অথচ কিছু পয়সা কুড়ি আনত না। লক্ষণ মন্দ দেখে চন্দরাও বাড়াবাড়ি শুরু করলো। যখন তখন নদীর ঘাটে যেতে শুরু করলো এবং পাড়া বেরিয়ে এসে কাশি মজুমদারের মেজ ছেলের ব্যাপারে অনেক কথা বলতে লাগলো। চন্দরার এই আচরণ ছিদামকে অস্থির করে তুলেছিল। শেষে একদিন না থাকতে পেরে ছিদাম রেগে রাধাকে বলল, তুমি তো ওকে একটু দেখে শুনে রাখতে পারো বৌদি। ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো কেমন করে? এই আমি বলে দিচ্ছি, ও কোনোদিন কোনো সর্বনাশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? ভয় থাকবে না? তুই কুলোটা হলে লোকে তো আমাকেও বদনাম দেবে। চন্দরা রাধার মুটিয়ে যাওয়া শরীরের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, আমি কি হব সে আমি বুঝে নেব, তুমি নিচের দিকে তাকাও। আবার যদি কখনো শুনি তুই একা ঘাটে গেছিস, তোর হাড় ভেঙে দেবো। তাহলেই তো হাড় জুড়োয়। কথাটা শেষ করেই বাইরে যাবার জন্য পা বাড়ালো চন্দরা। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে ঢুকিয়ে দরজায় তালা দিয়ে দিল। তবে ছাড়, ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। কাজ শেষ করে সন্ধ্যাবেলায় ফিরে এসে ছিদাম দেখল ঘর খোলা, ঘরে কেউ নেই। চন্দরা তার মামার বাড়ি চলে গেছে। ছিদাম বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় সেবার তাকে ঘরে ফিরিয়ে এনেছিল। তারপর থেকে আর কোনো জবরদস্তি ছিদাম করত না, কিন্তু মনে মনে বেশ অশান্তিতে ভুগত। তার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র বেদনার মতো বিষম যন্ত্রণার হয়ে উঠেছিল। এমনকি একবার মনে হতো, এ যদি মরে যায় তবে ছিদাম একটুখানি শান্তি লাভ করতে পারে। এমন সময় ঘরে এই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। তার কাজল চোখ দুটি কালো আগুনের মতো নীরবে স্বামীকে দগ্ধ করতে লাগলো। চন্দরার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে যাবার পথ খুঁজছিল। পুলিশ এসে জেরা শুরু করার আগে রামলোচন চক্রবর্তীর সাজানো গল্পের মতো করে ছিদাম চন্দরাকে বুঝিয়ে দিল পুলিশকে কি কি বলতে হবে। ছিদাম বলল, তোমার কিছু ভয় নাই। শোনো, পুলিশকে বলবে বর্দি তোমার দিকে বঁটি নিয়ে তেড়ে এসেছিল। তুমি তখন নিজেকে বাঁচাতে দা দিয়ে ঠেকাতে গেছিলে, তখন ধস্তাধস্তিতে দা ছিটকে গিয়ে বর্দির মাথায় লেগেছে। হ্যাঁ, বর্দির মাথায় লেগেছে, ঠিক বুঝলে? শোনো শোনো, পুলিশ যত যাই বলুক, তুমি কিন্তু এর বাইরে কিচ্ছু বলবে না, ঠিক আছে? চন্দরা কিছু বুঝল কিনা টের পাওয়া গেল না।
সে কাঠের মূর্তি হয়ে বসে রইল। ছিদাম যখন চন্দরাকে দোষের ভার নিতে বলছিল, একটা দীর্ঘশ্বাস ফেলে দুঃখী জিজ্ঞেস করল, কিন্তু কিন্তু বৌমার যদি কিছু হয়ে যায়, ওকে আমি বাঁচিয়ে নেবো দাদা। তুমি 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 ভেবো না, আমি বাঁচিয়ে নেব। পুলিশ তদন্ত শুরু করলো। চন্দরাই যে তার বড়জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছিল। সকল সাক্ষীর দ্বারাও সেটাই প্রমাণ হলো। দারোগা যখন চন্দরাকে প্রশ্ন করল, সত্যি কথা বলো, তুমি খুন করেছো? হ্যাঁ, আমি খুন করেছি। কেন? আমি তাকে দেখতে পারতাম না। ঝগড়া হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমাকে কোনোরূপ অত্যাচার করেছিল? না। চন্দরার এই উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম একেবারে অস্থির হয়ে উঠল। সে বলল, ও ঠিক কথা বলছি না দারোগা বাবু, বড় বউ প্রথমে। তুমি থামো, বেশি কথা বললে তোমাকেও জেলে ঢুকিয়ে দেবো। চন্দরাকে অনেকভাবে জেরা করলেও বারবার সে একই উত্তর দিল। বড় বউয়ের দিক থেকে কোনরূপ আক্রমণ আসেনি। এমন একগুঁয়েমি খুব একটা দেখা যায় না। কিসের এক নিদারুণ অভিমানে সে যেন ফাঁসি কাঠের দিকে ঝুঁকে পড়েছে, কিছুতেই তাকে টেনে রাখা যাচ্ছে না। এক নিরীহ, চঞ্চল, কৌতুকপ্রিয় গ্রাম্য মেয়ে গ্রামের চেনা পথ ধরে চিরকালের মতো জেলে চলে গেল। রথতলা, নদীর ঘাট, মজুমদার বাড়ি, স্কুল ঘর, পোস্ট অফিস, হাট সব পিছনে পড়ে রইল। সমস্ত পরিচিত লোকের চোখের সামনে দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চলে গেল চন্দরা। গ্রামের মেয়েরা তার সইরা গাছের আড়ালে দাঁড়িয়ে ঘুমটার ফাঁক দিয়ে সব দেখছিল। পুলিশ চালিত চন্দরাকে দেখে তারা লজ্জায়, ঘৃণায়, ভয়ে কেঁপে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল। খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনরূপ অত্যাচার করেছিল তা সে একবারও উচ্চারণ করল না। কিন্তু সেদিন ম্যাজিস্ট্রেটের এজলাসে ছিদাম একেবারে ভেঙে পড়ল। কেঁদে জোড়হাত করে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই হুজুর, কোনো দোষ নেই। কান্না থামাও, কি বলবে বলো। বলছি হুজুর, বলছি সব 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 সত্যি বলছি। দা চালিয়েছিল বর্দা চালিয়েছিল। আমরা 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 কাজ শেষে বাড়ি ফিরলাম, তারপর ছিদাম এবার সব সত্যি কথা খুলে বলল। যদিও হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচনকে যখন জেরা করা হলো তখন তিনি ঠিক উল্টো কথাটাই বললেন। রামলোচন বললেন, হুজুর, খুনের পরই আমি দুঃখীর বাড়িতে গেছিলাম। সাক্ষী ছিদাম আমার কাছে সব স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব আমায় বলে দিন। আমি যদিও ভালো মন্দ কিছুই বললাম না। সাক্ষী আমাকে জিজ্ঞেস করলো, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পাইনি বলে রাগের মাথায় বউকে মেরেছে, তাহলে কি আমার বউ ছাড়া পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যে বলিস না, অত বড় মহাপাপ আর নেই। রামলোচন প্রথমে চন্দরাকে বাঁচানোর জন্য অনেকগুলো গল্প বানিয়েছিলেন, কিন্তু যখন দেখলেন চন্দরা নিজে বেঁকে দাঁড়িয়েছে তখন ভাবলেন শেষকালে বুঝিয়ে ওকে মিথ্যা সাক্ষ্যের দায় পড়তে হয়। তাই সমস্ত গল্প বাদ দিয়ে ও যেটুকু জানতেন সামান্য রং চড়িয়ে সেইটুকুই বলে দিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট চন্দরাকে সেশন কোর্ট চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগল। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির হল। সম্মুখবর্তী মুন্সেফের কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমার অপেক্ষায় বসেছিল। কত শত লোক আপন আপন কড়াগণ্ডা হিসেবের চুলচেরা মীমাংসা করার জন্য ব্যাকুল হয়ে কোর্ট চত্বরে বসে আছে। তাদের কাছে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ পৃথিবীতে আর নেই।
ছিদাম এই অত্যন্ত ব্যস্ত পৃথিবীর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। সবকিছুই তার কাছে স্বপ্নের মতো ঠিক ছিল। চন্দরা জজকে বলল, ও সাহেব, এক কথার কতবার বলবো? তা তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি। তোমার পায়ে পড়ি সাহেব, তাই দাও আমায়। তোমাদের যা খুশি করো, আমার আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করা হলো, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, বলি, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী। ও তোমাকে ভালোবাসে না? দারুণ ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। জজ ছিদামকে যখন প্রশ্ন করলেন, উদ্ভ্রান্তের মতো ছিদাম বলল, হুজুর হুজুর আমি খুন করেছি বড় বউকে। আমি কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি, আমি খুন করেছি হুজুর। বড় বউ ভাত দেয়নি আমাকে। আমি খুন করেছি। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে মাথা ঘুরে পড়ে গেল। জ্ঞান ফেরার পর সে কাতর কণ্ঠে বলল, ধর্মবতার খুন আমি করেছি ধর্মবতার। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন, ঘরের স্ত্রীকে ফাঁসির অপমান থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজেদের ঘাড়ে নিতে চাইছে। কিন্তু চন্দরা থানা থেকে সেশন আদালত পর্যন্ত বারবার একই কথা বলে এসেছে, তার কথা তিলমাত্র নড়চড় হয়নি। দুজন উকিল স্বেচ্ছায় তাকে ফাঁসির হাত থেকে বাঁচানোর বিস্তর চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরও চন্দরার জেদের কাছে হার মানতে হলো। ফাঁসির সাজা হলো চন্দরার। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞাসা করল, কাউকে দেখতে ইচ্ছা করছে? একবার আমার মাকে দেখতে চাই। তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনবো? সার্জনের কথা শুনে চন্দরা ব্যঙ্গের হাসি হেসে বলল, মরণ। ফ্রাইডে ক্লাসিক